আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীদেহের সমন্বয় প্রক্রিয়া। উদ্ভিদের সমন্বয় পড়লাম, প্রাণীদেহের সমন্বয়। তো উদ্ভিদে যেমন হরমোন আছে, প্রাণীদেহ হরমোনে আছে, হরমোনাল প্রভাব আছে। তো এরপরে আচ্ছা, প্রাণীদের কোষ সমন্বয়ে কাজ স্নায়ু ছাড়াও হরমোন দেওয়ার পর স্নায়ু কি? স্নায়ু আমরা পরবর্তীতে জানবো। হরমোনের কারণে হরমোনের কারণে নাড়াচাড়া আচরণের পরিবর্তন হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের দ্বারা আমি একবার পড়ে নিই। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনটা মানে হরমোনের প্রধান এই লাইনগুলো একটু ভালোভাবে পড়তে হবে, তাহলে আমরা পরবর্তীগুলো ভালোভাবে বুঝবো। দেখো, স্নায়ু কি? আরে এটা কেন বলো, 1 মিনিট। স্নায়ু কি এটা আগে তোমাকে বোঝাতে হবে। স্নায়বিক প্রভাব, স্নায়ুতন্ত্র। আচ্ছা, আসতেছি, তো আমরা স্নায়ুটা আগে বুঝাই। আচ্ছা, হরমোন তো আমরা জানি, স্নায়ু কি? ধরো যে আচ্ছা, বই তুই আছে সুন্দর করে দেখ। আচ্ছা, আমরা চিত্র আগে আগে ওকে। স্নায়ু হচ্ছে এটা, এই জিনিসটা মুছে ফেলি। স্নায়ু হচ্ছে ধরো যে একটা নিউরন। স্নায়ুতন্ত্র, কোষতন্ত্র। তন্ত্র মানে আমরা অনেক কিছু বুঝাইছি না, কোষতন্ত্র সবগুলো কোষ মিলে একটা কাজ করে, তাই কোষতন্ত্র বলা হয়। তারপরে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র শুরু হয় আমাদের মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত যাইতে 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 একদম পায়ু রাস্তা পর্যন্ত আমাদের পরিপাক হয়, তাই পুরোটাকে বলা হয় পরিপাকতন্ত্র। স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র মানে হচ্ছে ধরো যে এটা একটা নিউরন। একটা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান বা একদম ক্ষুদ্রতম একক। তো নিউরন হচ্ছে এরকম, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে অ্যাক্সন। আমরা নিউরন পড়ব, সমস্যা নেই। তারপরে এরকম এরকম শাখা থাকে মাথার মধ্যে অনেক। এই শাখার আবার কি উপশাখা থাকে, মানে শিকড়ের মতো থাকে। এই শাখারও উপশাখা থাকে, এই শাখারও উপশাখা থাকে, মানে এই শাখারও উপশাখা থাকে। ওকে। আর এই পায়ের আবার অনেকগুলো উপশাখা থাকে, এই যে 4টা। কথা বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে মাথার দিকে, এটা হচ্ছে পায়ের দিকে। আচ্ছা, এটা হচ্ছে একটা নিউরন, এটাকে বলা হয় কি? নিউরন বলা হয়। আচ্ছা, এটাকে বলে নিউরন। আচ্ছা, নিউরনের কাজ কি? নিউরন হচ্ছে আমাদের দেহে কোটি কোটি নিউরন থাকে। নিউরনের প্রধান কাজ হচ্ছে ব্রেইনে কোটি কোটি নিউরন থাকে। নিউরনগুলো আমাদের স্মৃতি ধরে রাখে। নিউরনের ভিতরে কারেন্ট ফ্লো হয়। নিউরন ধরো যে আমাদের ব্রেনটা যদি কাটি, ব্রেনের ভিতরে যেমন আমাদের দেহে কাটলে যেমন অনেকগুলো কোষ পাওয়া যাবে, তো ব্রেনটা যদি কাটি কোটি 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 নিউরন পাওয়া যাবে। নিউরনগুলো জালের মতো ছড়ায় থাকে। কীভাবে? একটা আরেকটাকে ধরে। ধরো যে এটা নিউরন, এটার মাথা, এই জায়গায় আরেকটা নিউরনের মাথা তৈরি হয়, এখানে আরেকটা নিউরনের মাথা তৈরি হয়। কথা বুঝতে পারছো? মানে এইটা পা দিয়ে আরেকটা নিউরনের মাথা ধরে, আবার এটার পা যায়, এটার পা দিয়ে আবার এটার যে পা তৈরি হয়েছে, এই পা আবার আরেকটা নিউরনের ধরে, এই পা আবার আরেকটা নিউরনের ধরে। কথা বুঝতে পারছো? নিউরনের মাথা। তো এরকম হইতে 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 এরকম জাল তৈরি হয়। আমার কথা বলছে, একটার পা আরেকটার মাথা, একটার পা আরেকটার মাথা, যে একটার পা আরেকটার মাথা, একটার পা আরেকটার মাথা, এরকম করে জালের তৈরি হয়। আবার এটার মাথার মধ্যে 2টার পা লাগে আছে, 2টা নিউরনের পা লাগে আছে, 2টা মাথা। কথা বুঝতে পারছো? 2টা নিউরনের পা লাগে আছে, এখানে আরেকটা মাথা। কি আঁকবাসি, আশা করে বুঝতে পারছো? তো এরকম করে জালের মতো তৈরি করে আমাদের ব্রেন তৈরি করে। তো নিউরন হচ্ছে স্নায়ু বলা হয়। এই নিউরন সবগুলোকে একসাথে স্নায়ু বলা হয়। আর স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। এই একটাকে বলা হয় নিউরন, এই একটাকে বলা হয় কি? নিউরন। তো লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন মিলে একটা জালি তৈরি করে, এটার ভিতরে কারেন্ট ফ্লো হয়। এই জালির ভিতরে আমরা সব কিছু মনে রাখি, সব কিছু কাজ করি, সব কিছু চিন্তা করি, সব কিছু হাত পা নাড়াই। এখন ব্রেনের মধ্যে তো কোটি কোটি আছে। এই যে এই ব্রেন, এটা যদি আমাদের ব্রেন হয়, আচ্ছা, এটা যদি আমাদের ব্রেন হয়, আর ব্রেনের থেকে স্নায়ুগুলা আমাদের যেমন শিরা উপশিরা যেমন সারা দেহে ছড়ায় আছে, এরকম স্নায়ু ব্রেনের থেকে সারা দেহে হাত পা সব জায়গায় ছড়ায় আছে, জালের মতো পুরো একটা নেটওয়ার্ক সৃষ্টি করে রাখছে, পুরো হাত পা সব জায়গায়। কথা বুঝতে পারছো? ব্রেন থেকে ওই যে আমাদের একটু পেট দিয়ে আয়সা দেখে। আচ্ছা, স্নায়ু যদি না থাকে, যেমন আমাদের জিতু চাচ্চু মারা গেছে, জিতু চাচ্চুর স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছিলো। কথা বুঝতে পারছো? এই স্নায়ুতন্ত্রটা কী হয়ে গেছিলো? নষ্ট। নিউরনগুলোর কাজ করতো না, এই যে এই নিউরনগুলো কি নষ্ট হয়ে গেছিলো, মারা গেছিলো। যেমন একটা পায়ের প্রত্যেকটা নিউরন শুকায় গেছিলো, মানে মারা গেছিলো। তো নিউরন যদি মারা যায়, ব্রেন থেকে জালের মাধ্যমে, এটা যদি ব্রেন থেকে জালের মাধ্যমে পা পর্যন্ত কোনো সিগন্যালই আসে না।
তো সিগন্যাল না আসলে পা কাজ করে না, প্যারালাইসিস হয়ে যায় না। ধরো যে আমার একটা হাত, একটা মানুষের একটা হাত যদি, হাতের সবগুলা এখানে মানুষের চিত্র আছে, এই যে স্নায়ুতন্ত্রগুলো, এই যে দেখো স্নায়ুতন্ত্রগুলো ছড়ায় ছিটে আছে, দেখো আমি আঁকি, এই যে দেখো ব্রেন এখানে হচ্ছে মূলত স্নায়ু, এখান থেকে ছড়ায় ছিটে পুরা। ধরো যে আমার এই হাতের এতটুকু মারা গেছে, প্রত্যেকটা স্নায়ু নষ্ট হয়ে গেছে আমার এতটুকু, আমার তাহলে ব্রেনের থেকে কোনো সিগন্যাল আমার হাত পর্যন্ত আসতেছে না, আমার হাত আর আমি চালাইতে পারবো না। যাদের পুরো শরীরের স্নায়ু নষ্ট হয়ে যায়, খালি ব্রেনেরটা বেঁচে আছে, ওরা শরীরের নষ্ট হয়ে যায়, তাহলে সে প্যারালাইজ, বিছনায় পড়ে যায়। জিতু যাচ্ছ আস্তে আস্তে পা হাত পুরো শরীর হয়ে গেছিলো, তারপরে বিছনায় পড়ে গেছে, সে আর লড়তে চড়তে পারে না। তো আল্লাহ তাআলা এইসব মৃত্যু কাউকে না দেখ। তো এখন বলতে পারো যে শরীরের একটা নষ্ট হয়েছে, যদি ব্রেনের স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, ব্রেনের স্নায়ুগুলো নষ্ট হয়ে গেলে মানুষ মারা যায়। ধরো যে ব্রেনের তো 2-3টা ভাগ আছে, প্রধানত দুইটা ভাগ আছে। ব্রেনের এক পাশের স্নায়ুগুলো যদি মারা যায়, তাহলে দেহের এক পাশ কাজ করা, এই পাশেরটা মারা গেলে এই পাশের স্নায়ুগুলো কাজ করা বন্ধ হয়ে যায়, কারণ ব্রেনের এটার সাথে এটা কানেক্ট ক্রস আকারে। আর যদি এই পাশের স্নায়ুটা মারা যায়, আর যদি এই পাশের ব্রেনটা মারা যায়, তাহলে এই পাশের স্নায়ুগুলো মারা যায়। কথা বুঝতে পারছো? ক্রস আকারে তৈরি হয়। ওকে, এটাই কাজ করে, এটা এই পাশে কাজ করে, এটা মনে রাখো। যেমন আচ্ছা, একটা মানুষ মারা গেছে কিভাবে বুঝে? একটা মানুষ যদি আমি স্ক্যান করে বলছি, তার ব্রেন স্ক্যান করে, ব্রেন স্ক্যানের পর ব্রেনে যদি কোনো স্নায়ু দেখা না যায়, জালি জালি দেখা না যায়, তার মানে মানুষটা মারা গেছে। তো অনেক দূরে গেলাম, স্নায়ু বুঝলাম। আচ্ছা, মানব দেহের যে সমন্বয় মানে কি? ওই যে স্নায়ুর মাধ্যমে তো আমি হাত চলাচল করে, পা চলাচল করে, সব কিছু একসাথে করে, এটা স্নায়ু ছাড়াও হরমোনের মাধ্যমে তৈরি হয়। আবার বুঝতে পারছো? উদ্ভিদে কিন্তু এই স্নায়ুগুলো নাই, এই জন্য উদ্ভিদ হাঁটা চলা করতে পারে না, এভাবে মনে রাখতে পারো। কিন্তু প্রাণীদের স্নায়ুগুলো আছে, তাই প্রাণীগুলো হাঁটা চলা করতে পারে। ওকে, আল্লাহ অনেক দূর গেলাম, আমি তাড়াতাড়ি টান দিতে পারবো। এখানে একটা কথা আছে, নালীহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। স্বাভাবিক, তোমাকে বলছি কি, হরমোন রক্তের মাধ্যমে চলাচল করে, হরমোনের কোনো নালী নেই যে হরমোন আমি গলায় তৈরি হবে, নালী দিয়ে আরেক জায়গায় যাবে, কোনো নালী নেই। হরমোন রক্তের নালীর মাধ্যমেই ছড়ায়। হরমোন হচ্ছে এক ধরনের নালীহীন গ্রন্থি থেকে তৈরি হয়। আর এনজাইম নালীযুক্ত, যেমন এটা যদি আমাদের পেট হয়, মানুষের পেট যদি এটা হয়, এনজাইম তৈরি হয়, এখানে একটা অগ্নাশয় আছে, অগ্নাশয়ের মাধ্যমে নালী দিয়ে আসে এনজাইম, একটা পাইপ আছে, নালী দিয়ে এই পাকস্থলীতে আসে। তো এনজাইম হচ্ছে নালীযুক্ত গ্রন্থি থেকে তৈরি হয়, আর হরমোন কোনো নালী নেই, সে রক্তের মাধ্যমে যায়। এগুলো একটু মুখস্থ করবা, সরি এটা যদি অ্যাড না করা থাকে ওই বক্সে অ্যাড করে নিও, এগুলো একটু পড়ো। আগে ভাবতো হরমোনে বুঝি উত্তেজক পদার্থ, মানে হরমোন, তোমাকে বললাম না যে হরমোন কী করে, গতি বাড়ায় হচ্ছে এনজাইম, আর হরমোন হচ্ছে শুরু করে বা দিক নির্দেশনা দেয়, এভাবে করো। হরমোন বুঝি শুধু তো, কিন্তু অনেক সময় দেখা যায় হরমোন নিস্তেজক আছে, সে যেমন উত্তেজক হয় নিস্তেজক হয়, এটাই মানে সে উত্তেজক নিস্তেজক হিসেবে দেহের বিভিন্ন কাজ করে। কিছু কিছু হরমোন যদি আমরা দেই, গাছটা আর বড় হবে না, গাছটা ডরফে থাকবে। যেমন আমরা ছাদ বাগানে যেসব আম চাষ করা হয়, আম গাছ যদি আমরা মাটিতে যে আম গাছ লাগাই এত বড় হয়, তাহলে কি আমাদের ছাদ বাগান করা সম্ভব? তো এমন একটা হরমোন দেওয়া হয় যাতে ওই নিস্তেজক হয়ে যায়, সে লম্বা হওয়ার হরমোনটা নিস্তেজ হয়ে যায়। তো হরমোন দুই ধরনের আছে, উত্তেজকও আছে, নিস্তেজকও আছে। ওকে, এগুলো পড়ছো। তারপরে এগুলো পড়বা। পিঁপড়া কীভাবে চলে? পিঁপড়া কিন্তু উপরে নিচে দেখতে পারে না, পিঁপড়া যদি সামনে পিছনে দেখে, পিঁপড়া ঘাড় নড়ে না, তাই আকাশে কী আছে সে দেখতে পারে না। সে যখন দেয়াল দিয়ে উপরে ওঠে, তখন সে মনে করে পৃথিবীটা মনে হয় দুইটাই, সামনে পিছনে আশেপাশে, উপরে নিচে যে পৃথিবী আছে সেটা জানে না। তো পিঁপড়া দেখো, পিঁপড়া যখন হাঁটাহাঁটি করে, একটার পিছনে আরেকটা লাইগা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা কি হয়, কীভাবে হয়? তো পিঁপড়ার যে পিছন সাইড আছে, তো পিঁপড়া তার লেজ দিয়ে সে এক ধরনের হরমোন যখন হাঁটে, ধরো যে একটা পিঁপড়া বের হয়েছে একটা ঘর থেকে, সে খাবারের খোঁজে বের হয়েছে, সে কীভাবে বুঝবে আমার ঘরটা এদিকে? সে তো উপরে নিচ দেখে না, সে কী করে? সে হরমোন ফালাতে যায়। হরমোন কী ফালাতে যায়? ফেরোমেন নামক এক ধরনের হরমোন আছে, মনে রাখবো, ফেরোমন নামক এক ধরনের হরমোন আছে, সে ফুটা ফালাতে যায়। যখন খাবার পায়, আবার সেই ঘ্রাণ শুনতে যেদিক দিয়ে ফালাতে আসছে, শুনতে ঘরের মধ্যে পৌঁছায়। এগুলো পিঁপড়া, পাখি সব কিছু এভাবে ফেরোমন হরমোনের মাধ্যমে। ওকে, স্নায়বিক প্রভাব এগুলো পড়বা। তোমাকে বুঝাইছি যে ব্রেনের মাধ্যমে কীভাবে আমরা হাত পা চলা, দেখা, খাওয়া দাওয়া সব কিছু করি স্নায়ুর মাধ্যমে।
কোনো কিছু না পড়লে আমাকে বললো, শব্দটা যে শব্দটা বুঝি নাই আমাকে হোয়াটসঅ্যাপে বললো। তো স্নায়ুতন্ত্র, এই যে স্নায়ুতন্ত্র তো পড়লাম, বুঝাইলাম। তো স্নায়ুতন্ত্র হচ্ছে দুই প্রকার। স্নায়ুতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্র সেন্ট্রাল থাকে না, বাংলাদেশটাকে পরিচালনা করে কোথা থেকে, ঢাকা থেকে পুরো দেশ পরিচালনা হয়। আর একটা হচ্ছে প্রান্তিক স্নায়ুতন্ত্র, কেন্দ্র প্রান্ত, বুঝতেই পারতেছো। কেন্দ্রতে কি থাকে, কেন্দ্রতে থাকে হচ্ছে মস্তিষ্ক, হেড। মস্তিষ্ক হচ্ছে সব থেকে প্রধান। তারপর কি থাকে, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কি, এই যে হ্যাঁ এটা মোছা নেই। ওকে, এই যে দেখো আমাদের প্রধান হচ্ছে গুরু হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক কী কালার, পিঙ্ক কালার। দেখো মস্তিষ্কটা নামতে 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 কই পর্যন্ত আসছে, একদম এই পর্যন্ত আসছে। একদম কোথায় আসছে, এই পর্যন্ত আসছে। দেখো তো এটাও কিন্তু একটা মস্তিষ্কের পার্ট। এটাও কি একটা, এটার ভিতরে নিউরন আছে, এখানে ওরাও চিন্তা করে। কথা বুঝতে পারছো, আপাতত এতটুকু জেনে রাখো, পরে আরও ভাঙা পড়বো, তারা নাই। তো মস্তিষ্ক খালি এটা না, এটার সাথে এটাও কি দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে যুক্ত আছে, এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। ওকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই প্রকার, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এখন প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি, করটিক বা সুষুম্না স্নায়ু, মানে সুষুম্না কাণ্ডের সাথে যেটা যুক্ত থাকে। ওকে, আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু, এগুলো হাতে পায়ে থাকে। আচ্ছা, করটিকা, করটিকা মানে হচ্ছে ব্রেনের যে মস্তিষ্ক, যে মাথাটাকে, খুলিটাকে বলা হয় করটিক। খুলির ভিতরে সুষুম্না স্নায়ু, করটিক স্নায়ু থাকে, সুষুম্না স্নায়ু থাকে। মানে মস্তিষ্কের সাথে লাইগা থাকে যেগুলো, শাখা প্রশাখা বের হয় না, যেমন একটা গাছের, এটা হচ্ছে প্রধান মূল, এটা থেকে একটা মোটা ডাল বের হয়, মোটা ডাল থেকে আরও ছোটো ডাল বের হয়, এই ছোটো ডাল থেকে আরও ছোটো ডাল বের হয়, ওইটার আরও বের হয়। তো ব্রেনটার পাশে যেমন মন্ত্রীর পিএসেরও পিএস, তো মন্ত্রীরটা করটিক স্নায়ু, সুষুম্না ঘাসের সুষুম্না স্নায়ু। তারা স্বয়ংক্রিয় আছে সিম্পেথিক স্নায়ু, প্যারাসিম্পেথিক স্নায়ু, এগুলো আমরা পরে শিখবো, এগুলো হাত পায়ে থাকে। এই চারটা একটু মুখস্থ করে রাখবো। কেন্দ্রীয় স্নায়ুর মধ্যে প্রধানত পড়বো হচ্ছে আমরা ব্রেন, এই যে মস্তিষ্ক। আচ্ছা, মস্তিষ্কটা পড়তেছি সুষুম্না কাণ্ডের শীর্ষে, ঢাকা থেকে পড়ে আমরা। সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে। সুষুম্না কাণ্ড তো পড়লাম, এই যে দেখো সুষুম্না কাণ্ডের, এই যে সুষুম্না কাণ্ডের, এই যে সুষুম্না কাণ্ডের একদম শীর্ষে মাথায়, করটিকার ভিতরে, মানে মাথার খুলিটার ভিতরে যে মোটা একটা স্নায়ু থাকে, এটাকে বলা হয় মস্তিষ্ক। এই যে দেখো সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, মানে ফুল্লা থাকে, করটিকার মধ্যে অবস্থান করে, তাকে মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্ক হচ্ছে মেইন পরিচালক। মস্তিষ্ক তিনটি ভাগে বিভক্ত। আমরা এখন মস্তিষ্ক সম্পর্কে বিস্তারিত জানবো। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, তিন ধরনের, সামনের, মাঝখানের, পিছনের, তিন ধরনের মস্তিষ্ক আছে। এখানে কি ভাগ করা আছে, অগ্র মস্তিষ্ক। আচ্ছা, এটা আমরা একটু ভাগ করে দেখি, আমরা গুগলে সার্চ দিই। হ্যালো গাইস, দিস ইজ পিসি। ব্রেন এর ভাগ সার্চ দিই, দেখি কি আসে। ব্রেনের ভাগ, কি আসলো, এই যে এটা এতটুকু হচ্ছে অগ্র মস্তিষ্ক, এই যে ফ্রন্টাল লোব। এতটুকু হচ্ছে মধ্য মস্তিষ্ক, সরি, এই যে এতটুকু হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। আর এই যে এখানে আছে, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। কথা বুঝতে পারছো, দেখা যায় কি না, বুঝতে পারছো আশা করে, প্যারা নেই। ওকে, অগ্র মস্তিষ্ক কি, মস্তিষ্কের মধ্যে সেরিব্রামের সবচেয়ে বড় অংশ অগ্র মস্তিষ্ক। আচ্ছা, সেরিব্রামের সবচেয়ে বড় অংশ, সেরিব্রাম সবচেয়ে বড়। আচ্ছা, এটা কি আসলে অগ্র মস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে সেরিব্রাম। সরি, আমি একটু মাথা মতো আওলায় গেছিলাম। অগ্র মস্তিষ্কের আরেক নাম হচ্ছে সেরিব্রাম। এটা হচ্ছে মস্তিষ্কের সব থেকে বড় অংশ। মস্তিষ্কের তিনটা ভাগ আছে। সেরিব্রামকে প্রধান মস্তিষ্ক বা গুরু মস্তিষ্কও বলা হয়। আচ্ছা, এদেরও বুঝলাম। ব্রেন টু লোব, ব্রেনে যে দুইটা লোব আছে আমরা দেখি। আরে এই যে দেখো, এই চিত্রটা দেখো। আচ্ছা, একটু ছোটো করে, এই যে এই চিত্রটা দেখো।
মাঝখানে আনলাম। দেখো ব্রেনটা দেখো, উপরে একটা ভাগ নিচে একটা ভাগ, এই পুরোটা কিন্তু অগ্র মস্তিষ্ক উপরে থাকে। এটা দুই ভাগে বিভক্ত, একটা ডান ভাগ বাম ভাগ, দুইটা ভাগে বিভক্ত। আচ্ছা মস্তিষ্ক তো বুঝলা, এই যে দুই ভাগে বিভক্ত, সেরিব্রাম দুইটা ডান এবং বাম দুইটা খণ্ডে বিভক্ত, এই যে দুটি সম্পূর্ণভাবে বিভক্ত সমান। আচ্ছা এ ধরনের মাঝখানে একটা খাস থাকে, এটা বিভেদক খাস থাকায় এর বিভক্তি করে। যে বিভেদক খাস কি, এই যে দেখো মাঝখানে একটা ভাগ আছে, দেখছো খাঁজ আছে, গর্ত আছে, এটা আবার ভিতরে কিন্তু যুক্ত আছে, দুইটা ভাগ না, ভিতরে কিন্তু আবার যুক্ত আছে। ধরো যে এরকম যদি চিত্র আঁকাই, কোথায় আসছে, এই যে এটা উপরে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মাঝখানে একটা মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আচ্ছা এটা কিন্তু মাঝখানে যুক্ত আছে। ধরো যে ব্রেনটা যদি এরকম হয়, বাইরের দিক দিয়ে আলাদা কিন্তু ভিতরের দিক দিয়ে যুক্ত, এতটুকু মনে রাখা। আমরা কোরবানিতে গরু কাটলে আমরা ব্রেনটা আস্তে করে দেখবো না নেক্সট। ওকে, সেরিব্রাম বলা হয় আবার একটু বুঝো, অগ্র মস্তিষ্কটাকে সেরিব্রাম বলা হয়। যে গর্ত থাকে এই গর্তটাকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় গর্তটাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে কি, গর্তটা রাখার কারণে দুইটা, একটা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল, দুইটা ভাগে ভাগ হয়ে যায় গর্তর কারণে। সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইটা তৈরি হয়। আচ্ছা মাঝখানে ভাগ থাকলেও দুটি অংশ কিন্তু নিউরন দিয়ে যুক্ত থাকে, মাঝখান দিয়ে কি একটু ভিতরের দিকে যুক্ত থাকে, এর নাম কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। এখন তোমাকে কি বলছি, যে বাম পাশটা দেহের ডান পাশ অংশ নিয়ন্ত্রণ করে, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে, এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পারছো? আর মস্তিষ্কের অংশটি উপরিভাগে ঢেউ তোলা, ঢেউ তোলা মানে কি বোঝায়, দেখো তো মস্তিষ্কটা তাকাই, এই যে দেখো ঢেউ তোলা না, এটা হচ্ছে প্রধান কাজ। তারপর উপরেগুলো কি, এই যে দেখো ভাগ 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 ভাগ, এরকম 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 ঢেউ তোলা। ওকে বুঝতে পারছি। মেনেনজেস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রথম দিকের এগুলো ইম্পর্টেন্ট। মেনেনজেস নামক পর্দা দিয়ে আবৃত থাকে, মস্তিষ্কটাকে যে একটা পর্দা আবৃত করে রাখে, একটা সুন্দর একটা পর্দা, ওই পর্দাটাকে বলা হয় মেনেনজেস। কথা বুঝতে পারছো? সেরিব্রামের বাইরের স্তরের নাম কর্টেক্স। ওকে, সেরিব্রামের বাইরের অংশের নাম কি, কর্টেক্স। কর্টেক্স অসংখ্য নিউরন গঠিত, এটি ধূসর, এটি ধূসর। মনে রাখবা মস্তিষ্কের বাইরের অংশ ধূসর, ধূসর মানে ছাই কালার। মস্তিষ্কটা দেখতে কি পুরো সাদা কালার না, একটু ধূসর ছাই কালার বা একটু অন্য কালার, পুরো সাদা না, মনে রাখবা। বাহিরের স্তরের নাম হচ্ছে কর্টেক্স, কর্টেক্সটা দেখতে ধূসর, তাই এটা আরেক নাম হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। এগুলো ইম্পর্টেন্ট, পরে যা বুঝবা। অপরদিকে ভিতরের স্তরটি, মস্তিষ্কের ভিতরে যেগুলো থাকে, সেরিব্রামের গভীর স্তরটি হয় নিউরনের অ্যাকশন দিয়ে তৈরি হয়, যা সাদা রঙের। কি থাকে, মায়োলিন থাকে। আর গভীরে সাদা রঙের স্তর, গভীরে থাকে সাদা রঙের স্তর, বা এটাকে হোয়াইট ম্যাটার বলা হয়, এটাকে বলা হয় কি হোয়াইট ম্যাটার। আবার যদি আমরা পড়ি, এটা সহজ। দেখো মস্তিষ্কটা বাইরে থেকে দেখতে মনে হয় যে একটু সাদা কালার না, অন্য কালারের। যেমন দেখো তুমি, মস্তিষ্ক কি সাদা কালার না, সাদা কালার না, তো এটা বাইরের দিকটা দেখতে অন্য কালার, তাই এটাকে বলা হয় গ্রে ম্যাটার। আর ভিতরের দিকটা, মস্তিষ্কের ভিতরে সাদা কালার, তাই এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। বাইরে থাকে হচ্ছে, ভিতরে মায়োলিন থাকে, মনে রাখবে, এর জন্য সাদা। আর মস্তিষ্কের ভিতরের দিকে অ্যাকশন থাকে। আচ্ছা নিউরনের অ্যাকশন থাকে, অ্যাকশনটা কি, এই যে রাখা একটা নিউরন, দেখো এই যে একটা নিউরন, এটা হচ্ছে নিউরনের মাথা, আর এটা হচ্ছে নিউরনের লেজ বা বাহিরের অংশ। এই পুরোটাকে বলা অ্যাকশন, কথা বুঝতে পারছো? এই অ্যাকশনগুলো ভিতরের দিকে থাকে, আর মাথাটা থাকে বাহিরের দিকে, এই জন্য বাইরের দিকটা ধূসর। দেখো মাথাটা দেখতে কি ধূসর না, তাই বাইরের দিকটা দেখতে ধূসর হয়, কিন্তু অ্যাকশন কি সাদা কালার না, তাই ভিতরের দিকটা দেখতে সাদা কালার হয়। এগুলো একটু আস্তে আস্তে বুঝো, চিন্তা করতে করতে। এখন বুঝো, পরে রিডিং করলেই পারবা। তো অগ্র মস্তিষ্কের আমাদের প্রধান কাজ অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এটি সবথেকে বড় অংশ। প্রত্যেক কাজ অনুভূতির কেন্দ্র, সে সব কিছু করে দেহের সঞ্চালন,
চেতনা জাগায়, সে কি বাচ্চা আছে না ময়রা আছে, জ্ঞান আছে কিনা, তার স্মৃতি, তার ইচ্ছা, তার কথা বলা, তার তার কার্যকলাপ সবই কি আমাদের প্রধান কাজ। এটা হচ্ছে আমাদের অগ্রমস্তিষ্ক করে থাকে, বা আরেক নাম কি সেরিব্রাম, আরেক নাম কি সেরিব্রাম, আর ভাগগুলোকে বলা হয় সেরিব্রাম হেমিস্ফিয়ার। ওকে, তাহলে পড়বা। আচ্ছা, সকল প্রাণীর মধ্যে মানুষেই অগ্রমস্তিষ্কের বিবর্তন সর্বাধিক, মানে মানুষেই সব থেকে বড় অগ্রমস্তিষ্ক, তাই মানুষ সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, আচ্ছা, অগ্রমস্তিষ্ক শেষ, এখন হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। এই দেখো আমরা একটু তাকাই, এই যে অগ্রমস্তিষ্ক, এই যে অগ্রমস্তিষ্কে এই যে এই জায়গাটা কী থাকে, সেরিব্রাম থাকে, থ্যালামাস থাকে, আর উপরে থাকে, আর মধ্য মস্তিষ্ক এই যে এতটুকু হচ্ছে মধ্য মস্তিষ্ক, যে এতটুকু, এটা হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। আর পশ্চাৎ মস্তিষ্ক কি, এই যে পশ্চাৎ মস্তিষ্ক। আচ্ছা, আমি যদি একটু কালার করে দিই, সুন্দর করে কালার করি, হ্যাঁ আবার হ্যাঁ সুন্দর করে কালার করে আমরা অগ্র মস্তিষ্ক কি এই পুরাটা, এটাতে আমি সাইকেল ধুই, হ্যাঁ আবার ধুয়ে রেখে দিস, প্যারা নেই, ভালো করে। এই যে এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এতটুকু অবস্থা সুন্দর করে হয়ে গেছে। এখন তোমার মধ্য মস্তিষ্ক আঁকতি, এই যে মধ্য মস্তিষ্ক, এই যে এগুলো আঁকলাম, এই হলুদ কালারটা, অবস্থা পারছ। এখন যদি আমরা পশ্চাৎ মস্তিষ্ক আঁকি, পশ্চাৎ মস্তিষ্ক পিঙ্ক কালার দিই, এই যে পশ্চাৎ মস্তিষ্ক, এই যে এটা হচ্ছে পশ্চাৎ, এই যে 3 ভাগে ভাগ, মস্তিষ্কটা 3 ভাগে ভাগ। অগ্র মস্তিষ্কটা আমরা পড়লাম, এখন আমরা মধ্য মস্তিষ্ক পড়ব। আচ্ছা, মিড ব্রেন বা মাঝখানে ব্রেন। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ, এই যে পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক, এটি অগ্র পশ্চাৎ মস্তিষ্ক সংযোগ করে। সে কী করে, এটা আর এইটার সংযুক্ত করে কি মধ্য মস্তিষ্ক। এটা তো পুরাটাই একটা, বাধা না, এটা পুরাটাই একটা। হ্যাঁ, ওটা তো ঝুলানোর জন্য জাস্ট। আচ্ছা, এটার প্রধান কাজ কি, মধ্য মস্তিষ্কের প্রধান কাজটা পড়বা সবসময়। প্রধান কাজ পেশির কাজে সমন্বয় সাধন করে, মেন হচ্ছে ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কাজ। কথা বুঝতে পারছো, ভারসাম্য রক্ষা করে। দেখো তো আমরা যে হাঁটাহাঁটি করবো, তাওরা বাওরা যদি না খাই, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। তার কাজ মধ্য মস্তিষ্কের, তাওরা বাওরা যাতে না খাই, তাই পেশির কাজ, একটার পর আরেকটা পেশি মিলে পড়বা, পেশির কাজ। আচ্ছা, কীভাবে মনে রাখবো যে মধ্য মস্তিষ্কটাই, কারণ এটা দেখো এর মাঝখানে আছে, একদম মাঝখানে আছে, এটা সোজাসুজি আমাদের কি আছে, চোখ আছে। তো মধ্য মস্তিষ্ক আমাদের দেখতে সাহায্য করে, মধ্য মস্তিষ্ক আমাদের কী করে, এই যে দর্শন ও শ্রবণ, এই জায়গাটাই কিন্তু আমার কান থাকে। তো কানটা কী করে, দর্শন শ্রবণ দেখে সে ভারসাম্য রক্ষা করে, তাওরা বাওরা না করে। কথা বুঝতে পারছো, মিলা জিলা পড়বা। এখন পশ্চাৎ মস্তিষ্ক কোথায় থাকে, পিছনে থাকে। এখন দেখো পশ্চাৎ মস্তিষ্ক 3টে ভাগে বিভক্ত, সেরিবেলাম, পনস, মেডুলা অফ লংগাটা। নামটা অদ্ভুত, সমস্যা নেই। সেরিবেলাম, একটু পেস লাগাবে, এটা হচ্ছে বেলাম, আর এটা হচ্ছে সেরিব্রাম, আর এটা হচ্ছে সেরিবেলাম। ওকে, পনস, মেডুলা অফ লংগাটা, 3টা জিনিস আছে। আচ্ছা, সেরিব্রাম কি, সেরিব্রাম হচ্ছে এখানে আছে, একটু দেখে রাখো, সেরিব্রামটা এখানে থাকে, পনসটা থাকে এই জায়গায়, মানে মধ্য মস্তিষ্কের একটু সামনে থাকে, আর মেডুলা অফ লংগাটা থাকে পনসের ঠিক নিচে। আমার চিত্রটা আরেকটু এখানে আঁকতে হবে, যে এই যে এই এরিয়াটা নিয়ে থাকে, আর মধ্য মস্তিষ্ক অল্প একটু ছোট। ওকে, সেরিবেলাম কি, পনসের উপরিপৃষ্ঠে অবস্থিত অংশটির নাম সেরিবেলাম, একটা আরেকটার উপরে থাকে, এটাই সংজ্ঞা। এই যে দেখো পনস এই জায়গায়, পনসের উপরে একটু উপরে থাকে, এই পুরাটা, এই দেখো পনসের উপরেই তো পুরাটা, এটার নাম হচ্ছে সেরিবেলাম। এটি ডান ও বাম 2 অংশে বিভক্ত, সেরিব্রামও 2টা, সেরিবেলামও 2টা। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ, ভিতরের দিকে শ্বেত পদার্থ থাকে। ব্রেন পুরাটাই বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার বা শ্বেত, মানে হচ্ছে সাদা। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে, পেশির টান চলনে, পেশির টান খাই দিকে তো আমরা হাঁটতে পারি, একটা টান দিয়ে পাটাকে উপরে তুলে আরেকটা পা টান ছেড়ে দেয়, এটা মনে রাখবা। চলনে সাহায্য করে দেখে পেশির টান নিয়ন্ত্রণ করে, তো চলনে সাহায্য করে দেখে দেহের ভারসাম্য রক্ষা করে, আমরা ঠিক মতো চলতে পারি, তাওরা বাওরা খাই না।
দাদু যেমন টাওরা বাড়া খায় আর কি, এরকম ভারসাম্য রক্ষা করে, দৌড়ানো লাফানো, মূলত হচ্ছে চলাচলে সেরিবেলাম সাহায্য করে। দেখো আমরা কিন্তু মধ্য মস্তিষ্ক পড়তেছি, মধ্য মস্তিষ্ক এগুলো করে, মানে এগুলোর মধ্যে মূলত চলাচলটা করে কিন্তু সেরিব্রাম, চলাচলটা করে সেরিবেলাম, এই সবগুলোই তো মধ্য মস্তিষ্ক, ঠিক না? এইটাই। তারপরে দেখো পনস কী করে, মেডুল অফ ঘন্টা ও মধ্য মস্তিষ্ক, এই যে মেডুল অফ লক ঘন্টা ও মধ্য মস্তিষ্কের মাঝখানে পনসটা অবস্থিত। এই পনসটা কী করে, নলাকৃতির একগুচ্ছ স্নায়ু, অনেকগুলো স্নায়ু নিয়ে তৈরি হয়। এটা মূলত মেডুল অফ ঘন্টার এটা সংযোগ স্থাপন করে, মূলত হচ্ছে সংযোগ স্থাপন করে। ওকে, তারপরে মেডুলা অফ লঙ্গটা কাজটা কি, আজব আজব নাম, বা মেডুলা অফ লঙ্গাটা এটা কি করে, টায়ার্ড লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে 12 জোড়া কোরোটিক স্নায়ু, কয় জোড়া, 12 জোড়া কোরোটিক স্নায়ুর মাধ্যমে, দেখো সরি মোবাইলটা পড়াই গেল, সরি, আশা করি হয়েছে, একটু তেড়া বেড়া দেখা যাচ্ছে নাকি? আচ্ছা আমি এমনি কথা বলতেছি কেন। ওকে ওকে, 12 জোড়া কোরোটিক্স না, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। কোরোটিক মানে কি, মাথার সাথে যুক্ত আছে, এই যে দেখো এটা হচ্ছে মেডুল অফ লঙ্গাটা, এটা মাথার সাথে যুক্ত আছে কয় জোড়া, 12 জোড়া বা 24টা স্নায়ুর মাধ্যমে যুক্ত আছে। কয়টা স্নায়ু, 24টা স্নায়ু, বুঝে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে মেডুল অফ লঙ্গাটা 8 জোড়া, মানে 12 জোড়া আছে, 12 জোড়ার মধ্যে 8 জোড়া, বাকি থাকে 4 জোড়া, 8 জোড়া কোরোটিক স্নায়ু উৎপন্ন করে। এর মধ্যে 8 জোড়া কি করে, কোরোটিক স্নায়ু উৎপন্ন করে। যেমন কি করে, খাবার, গলাধকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, মানে উপরের দিকের পার্ট, গলবিল নিয়ন্ত্রণ করে। এগুলো শ্রবণ, ভারসাম্য, আর 8 জোড়া উপরের দিকে থাকে, এই যে কোথায় গেল, এখান থেকে 8 জোড়া, 12 জোড়া তৈরি হয়, 8 জোড়া উপরের দিকে যায় আর 4 জোড়া নিচের দিকে আসে। ওকে, প্যারাই, এই যে মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া কোরোটিক স্নায়ু, মাথা, গাড়, এগুলো পরে নেবে, সব জায়গায় ছড়ানো আছে। মেরুরজ্জু কি, মেরুরজ্জু কি, তোমাকে বলছি না যে মস্তিষ্ক প্রধান, মস্তিষ্ক একটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রীয়টা কি, মস্তিষ্ক বললাম, এখন পর হচ্ছে সুষুম্না কাণ্ড। এই যে মেরুরজ্জু, স্পাইনাল কর্ড, এটাই সুষুম্না কাণ্ডর আরেকটা স্পাইনাল কর্ড, এই যে এটা মস্তিষ্ক পড়লাম, এখন পড়বো এই জায়গাটা। তো মেরুরজ্জু কি, মেরুরজ্জু করোটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র দিয়ে, ফোরামেন ম্যাগনাম ইম্পর্টেন্ট নাম, ছিদ্র দিকে কোটি দেশে কোষেরুকা পর্যন্ত, কোটি দেশ মানে পিছন দিকে, কোষেরুকা, কোষেরুকা মানে একদম নিচ পর্যন্ত, এগুলো পাঁজর শেষ করে একদম নিচ পর্যন্ত অবস্থিত, কোষরিকা পর্যন্ত বিস্তৃত মেরুরজ্জু, সুষুম্না কাণ্ড, মেরুদণ্ডের কোষরিকা। আচ্ছা, এগুলো আমরা বুঝবো, কোষরিকার ভিতর দিয়ে আসে। আচ্ছা, আস্তে ধীরে, একটু ঠান্ডা হোক, আমরা আস্তে ধীরে, দরকার হলে একটু শ্বাস নাও, পজ নিয়ে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে আমরা আস্তে ধীরে পড়ে এটা। এগুলো একটু কঠিন, এই চ্যাপ্টারটা একটু কঠিন তো, তাই আগে ধরছি। ওকে, দেখো, ওয়াও, ধরো যে আমাদের ব্রেন, এটা হচ্ছে মাথার খুলি, মাথার খুলে এদিকে একটা গর্ত থাকে, এই গর্ত দিয়ে ব্রেনের থেকে নিউরনগুলো বের হয়, এটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এদিকে চোখ, এদিকে মুখ, এমনি তাকে আছে কেন? আচ্ছা, যেটাই হোক, এদের এখানে একটা গর্ত আছে না, এটাকে বলে ফোরামেন ম্যাগনাম। এই যে দেখো ফোরামেন ম্যাগনাম, এই গর্তটাকে মাথার করোটির পিছনে, করোটি কি বলছি, মাথার ওই খুলিটাকে করোটি বলা হয়, এটার পিছন দিকে ফোরামেন ম্যাগনাম থাকে, এটা দিয়ে কোষরিকা পর্যন্ত মেরুরজ্জুলা বের হয়। এখন কোষরিকা পর্যন্ত কোন দিক দিয়ে যায়, যে কোষরিকা পর্যন্ত যায়, এই যে দেখো আমরা যে গরুর পিঠের দিকে, দেখো দাদুর পিঠের দিকে যখন মাসাজ করবা, অনেকগুলো হাড্ডি যুক্ত অবস্থায় থাকে, এরকম একটা হাড্ডি, দুইটা হাড্ডি, তিনটা হাড্ডি, চারটা হাড্ডি, পাঁচটা হাড্ডি, একদম গলা থেকে, ঘাট থেকে একদম লেজ পর্যন্ত, একদম মানুষের তো লেজ নাই, প্রাণীর দেহের লেজ আছে, একটা পা, দুইটা পা, একদম লেজ পর্যন্ত। দেখো দরকার হলে তার তাকিয়ার পিছন দিকে হাত দিয়ে দেখবা যে এগুলো ভাগে ভাগে, তো এই গলার ভিতর থেকে বের হয়, এখানেই মানুষটার মাথাটা থাকে, কল্লা, তো কল্লার ভিতর দিয়ে, এগুলোর ভিতর দিয়ে একদম লেজ পর্যন্ত যায়, এই যে দেখো,
কেমনে বুঝাইতেছে, আশা করে বুঝবে ইনশাল্লাহ। এই যে এখানে গলা হাড্ডিগুলো থাকে, হাড্ডিগুলো ডক 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 করে চপ 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 করে থাকে, ওটার ভিতর দিয়ে একদম লেজ পর্যন্ত আসে। আচ্ছা আমরা গুগলে দেখি, আমরা গুগলে দেখি, সার্চ দিই, সহজ লাগবে। কশেরুকা, কশেরুকা সার্চ দিলে আসে। এই যে দেখো আমাদের কশেরুকাগুলো দেখো অনেকগুলো ধাপে 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 ধাপে, এখানে প্রায় কয়টা আছে আমি ভুলে গেছি, 32টার মতো মনে আছে। তো এই কশেরুকাগুলো আছে। এখন কশেরুকার ভিতরে দেখো ফাঁপা জায়গা, এই যে দেখো ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দেওয়া যায়, ছিদ্রের ভিতর দিয়ে একটা নালী তৈরি হয়। দেখো একদম উপর থেকে যুক্ত হইতে 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 একটা প্রত্যেকটা ছিদ্র যুক্ত হয়ে কি একটা পাইপের মতো তৈরি করে একদম এই লেজ পর্যন্ত আসে। মানুষের তো অবশ্যই লেজ নাই। ওকে, এই যে এগুলা আমাদের পড়া লাগে সরি। ওকে, এখানে একদম একদম অরিজিনাল মানুষের পিঠ দেখাই দিতেছে, এত পিঠ দেখাতে বলি নাই, এটা আবার কি আসে, আজব তো, কাইটেই দেই। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখন একটা মজার জিনিস, ব্রেইনে কি বলছিলাম, ব্রেইনে বলছিলাম যে বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার, বাইরের দিকে থাকে কি গ্রে ম্যাটার, আর ভিতরের দিকে থাকে কি হোয়াইট ম্যাটার, মনে আছে? ওকে, মনে আছে। এখন মেরুরজ্জু ঠিক উল্টা, মেরুরজ্জু শ্বেত পদার্থ দূষর পদার্থ থাকে, কিন্তু মস্তিষ্কের উল্টা, মস্তিষ্কেরটা মনে রাখবা, মস্তিষ্কের শ্বেত পদার্থ থাকে ভিতরে, আর মেরুরজ্জু শ্বেত পদার্থ থাকে বাইরে, মেরুরজ্জু শ্বেত পদার্থ থাকে বাইরে, আর ভিতরে থাকে ধূসর পদার্থ, উল্টা কথা বুঝতে পারবা। মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জু স্নায়ু বের হয়। কয় জোড়া? 31 জোড়া। ওহ আল্লাহ, কনসের থেকে ধরে 12 জোড়া, আর মেরুরজ্জু থেকে 31 জোড়া। এসব কোথায় যায়? গলা, ঘাড়, বুক, পিঠ, সব জায়গায় যায়। দেখো, আরে আইটা ফেললাম নাকি? এই দেখো 15 থেকে 12 জোড়া, 12 জোড়া, 8 জোড়া উপরে যায়, নিচে আসে। এই 4 জোড়ার থেকে এখানে 32 জোড়া বের হয়, 32 জোড়া বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা যায়। বুঝতে পেরেছ? ওকে, এখন হচ্ছে স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু। স্নায়ুকলা মানে কি? আমরা টিস্যু বলতে কি বোঝাই? টিস্যু বলতে মানে কি, ধরো যে টিস্যু তোমাকে কি বলছিলাম আগে পড়াইছিলাম না, একটা কোষ, এরকম অনেকগুলা কোষ যুক্ত হয়ে একটা কোষ, এরকম লক্ষ লক্ষ কোষ যুক্ত হয়ে এক ধরনের কাজ করে, এটাকে বলা হয় টিস্যু। এক ধরনের কাজ করে, এটাকে বলা হয় কি টিস্যু। দেখো টিস্যু, TISSUE, টিস্যু কি? এই যে দেখো, আরে এই টিস্যু না তো, টিস্যু পেপার না, টিস্যু অফ অ্যানিম্যাল, টিস্যু অফ অ্যানিম্যাল। এই যে দেখো, দেখো এক একটা কোষ, প্রত্যেকটা কোষ তৈরি হয়ে আলাদা আলাদা টিস্যু তৈরি করছে। যেমন এখানে হাড্ডিও কিন্তু এক প্রকার টিস্যু, হাড্ডির কোষগুলো অনেক শক্ত, এক ধরনের কোষ তৈরি করছে, হাড্ডি তৈরি করছে, এগুলো হচ্ছে হাড্ডি টিস্যু। তারপরে রক্ত এক ধরনের কোষ, সবগুলা মিলে একটা তন্ত্র তৈরি হয়। তারপরে চামড়ার কোষ, কিন্তু চামড়ার কোষগুলো সব কিছু মিলে একটা চামড়া তৈরি করছে, কাজ আলাদা, তো চামড়াও এক ধরনের টিস্যু। তারপর আচ্ছা, চামড়ার টিস্যু আর আমাদের মাংসের টিস্যু কি দেখতে এক না? মাংসের টিস্যুগুলো দেখতে আলাদা। তো টিস্যু সবগুলো আলাদা, মাংসের টিস্যু থাকে, চামড়ার টিস্যু থাকে। আমাদের যে ব্রেনের যে টিস্যুগুলো, ব্রেনের টিস্যু আর মাংসের টিস্যু কি এক না? তো টিস্যু হচ্ছে আলাদা 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 কোষ মিলে এক ধরনের সংগঠন তৈরি করে। যেমন এটা এক ধরনের কোষ, এটা এক ধরনের কোষ, এটা অনেক ধরনের কোষ মিলে একটা টিস্যু তৈরি করছে, এটা আরেক ধরনের টিস্যু তৈরি করছে আরেক ধরনের। বুঝতে পেরেছ? ওকে, তো কলা মানে হচ্ছে টিস্যু, কলা মানে হচ্ছে ইংরেজি, নার্ভাস মানে হচ্ছে স্নায়ু, আর কলা মানে হচ্ছে টিস্যু। আচ্ছা, স্নায়ুকলা বা নার্ভাস সিস্টেম বা নার্ভাস টিস্যুর একক কি? একক হচ্ছে নিউরন। একক হচ্ছে নিউরন, মানে সব থেকে কেন্দ্রে থাকে কি নিউরন। নিউরন না থাকলে কিছুই থাকবে না। আচ্ছা, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক। আচ্ছা, আমি তোমাকে যদি বলি একক মানে হচ্ছে যেটা প্রধান, যেটা সব থেকে ছোট। তোমাকে যদি বলি যে পুরা প্রাণী দেহের একক কি? প্রাণী দেহের একক হচ্ছে কোষ। কোষ না থাকলে সে পুরা প্রাণীতে তৈরিই হবে না। তারপর কি বলতে পারি? ধরো যে পায়েস তৈরি করলো, পায়েসের একক কি? দুধ, চিনি, এগুলো না থাকলে কোনোদিন তৈরি হবে না। এবার মনে রাখতে পারো আর কি। তো এখন নিউরনের গঠন তো আমি কিছুটা পড়াইছি, আমরা আবার পড়ি। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো।